ওকে, ক্লাস 11 তোমাদের জন্য আজকে একটা ক্লাস নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের উপরে জিমি ভ্যালেন্টাইন থেকে। তো টেক্সচুয়াল গ্রামার তোমাদের যে 5খানা গদ্য আছে যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো আজকে জিমি ভ্যালেন্টাইন থেকে এনেছি 3খানা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে। আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে, মাঝে মধ্যে আমি বিভিন্ন ক্লাস নিয়ে আসতে থাকবো তোমাদের সময় সময়। তো তখন আরও ভয়েস চেঞ্জগুলো নিয়ে আসবো, ঠিক আছে। জিমি ভ্যালেন্টাইন থেকে কিন্তু আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ঠিক আছে। একটা ক্লাসে নালে সব কটা নিলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সব কোশ্চেন মোটামুটি ধরে নাও 10টা তো বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 3টে আজকে এনেছি। ওকে, তো আশা করবো তোমরা ভয়েস চেঞ্জ ক্লাস 11-এ পড়ছো, মোটামুটি বেসিক্স ক্লিয়ার আছে। যদি কারোর গন্ডগোল থাকে তো প্লে লিস্টে যাও, ওখানে ক্লাস 11 সেকশানে গিয়ে সব পেয়ে যাবে, ঠিক আছে। ভয়েস চেঞ্জ সেকশানে গিয়েও পেয়ে যেতে পারো। তো ওগুলো একটু খুঁজে দেখবে, তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা ক্লাসগুলো দেখো, ঠিক আছে। ওখানে বেসিক্স থেকে আমি পুরো আলোচনা করেছি। আর অবশ্যই পুরনো যত ক্লাসগুলো দেখবে আমার, সে ভয়েস চেঞ্জেরও বিভিন্ন নিয়েছি, লীলাস ফ্রেন্ড হোক, যত পুরনো ক্লাস দেখবে ইউটিউবে ডেট ওয়াইজ পাওয়া যায়, সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে। সব ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক টাইম লেগে যায়, সেটা সম্ভব নয়। কারণ সবার তো আর বেসিক্সটা দরকার হয় না, হ্যাঁ বহুজনের বেসিক্স দরকার হয়। তাই জন্যই আমি তাদের কথা ভেবেই শুধু উত্তর বলি না। তোমরা জানো যারা আমার ক্লাস ফলো করো, শুধু উত্তর বলতে আমি কখনোই আসি না। কিছুটা হলেও আমি বেস্ট টাচ করে বা যেটুকু দরকার অ্যানালিসিস করা, বিশ্লেষণ করা, গ্রামাটিক্যাল দিকগুলো আর টেকনিক্যাল দিকগুলো আমি বলে তবেই কিন্তু বলি। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে নিজেরা সলভ করো, ঠিক আছে। গ্রামার এনজয় করতে পারো, ঠিক আছে। তোমরা নিজেরা করবে, কোনো মুখস্থর জিনিস নয় গ্রামার, ঠিক আছে। বোঝাটা সায়েন্স, আমি বলে থাকি, বারবার বলছি, বোঝাটা সায়েন্স, অ্যাপ্লিকেশনটা আর্ট। বুঝতে টাইম নাও, পড়তে টাইম নিলে হবে না, ঠিক আছে। ক্লাস 11 অনেকটাই ম্যাচুরিটি আছে, তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে আশা করি। আমি ক্লাসের মাধ্যমেও বোঝানোর চেষ্টা করবো বেসিকটা, ঠিক আছে। আর অন্যান্য ক্লাসের স্টুডেন্টসরা যদি দেখতে চাও, গ্রামারের জন্য কোনো ক্লাসের বেরিয়ার হওয়া ঠিক নয়। সে 8 হোক, 9 হোক, 10 হোক, 12 হোক, যে কোনো কেউ গ্রামার শিখতে চাইলে বা প্র্যাকটিস করতে চাইলে এই ক্লাসে ওয়েলকাম, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো 3খানা প্রশ্ন আছে। জিমি ওয়াজ অ্যাসিডিয়াসলি টিচিং আপার্স। দেখো তোমরা আগে, আমি চাইবো ভিডিওটা পজ করো, আমি সরে যাচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা টোকো বা যাই হোক স্ক্রিনশট করে রাখতে পারো। এই প্রশ্নগুলো আগে তোমরা নিজেরা সলভ করো আমি চাইবো, ঠিক আছে। কিছু তো তোমরা জেনে থাকবে, তো তোমরা নিজেরা আগে সলভ করো, দিয়ে তারপরে আমার এই ক্লাসটা দেখো, ঠিক আছে। তো এখন যেহেতু তোমরা পুরোটাই অনলাইনে বুঝতে পারছো, তোমরা আমার সামনে নেই, সেহেতু আমি তো বলতে পারবো না তোমাদের যে তোমরা এখন করো, আমি দেখে তারপরে আমি সলভ করাবো। সেটা আমার সামনে স্টুডেন্টস যারা থাকে তাদের সাথে সেটা আমি করতে পারি, সেটা সম্ভব নয়। সুতরাং তোমাদের দায়িত্ব কিন্তু তোমাদের নিতে হবে। যদি নিজের দায়িত্ব নিজে নিতে পারো এবং নিজের ভালো নিজে বোঝো, এই ইউটিউব কিন্তু একটা ব্লেসিং টেকনোলজির, ঠিক আছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির এটা একটা আশীর্বাদ হতে পারে তোমাদের, আমাদের প্রত্যেকের জীবনেই, যে কোনো ফিল্ডে, ঠিক আছে। তো এই সুযোগটা নাও, তোমাদের যখন খুশি ভিডিও পজ করে বা ওটাকে আবার পুনরায় শুনতে পারবে, আস্তে শুনতে পারবে, নিজেদের স্পিডে শুনতে পারবে, নিজেদের প্রয়োজন। এর থেকে সুবিধার কোথায় আছে, তাই না? তো আগে আমি চাইবো তোমরা নিজেরা সলভ করো, ঠিক আছে। অনেকের কাছে হয়তো এগুলো সোজা লাগবে, বিশেষ করে এই 1 আর 3-এরটা, কিন্তু 2-এরটা কিন্তু সবার পক্ষে সহজ হবে না, ঠিক আছে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ধরো, ভয়েস চেঞ্জ আছে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি সলভ করি, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে তোমরা নিজেরা প্র্যাকটিস করলে, 3খানা সলভ করলে, দিয়ে তারপরে আমার ক্লাসটা দেখছো, ঠিক আছে। এবং টেকনিক্যাল দিকগুলো ভালো করে বোঝাচ্ছি আমি, বোঝার চেষ্টা করো তোমরা, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্ন আছে, জিমি ওয়াজ অ্যাসিডুয়াসলি টিচিং আপার্স। যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, এইটুকু বলতে পারি ক্লাসটা এনজয় করবে, ঠিক আছে। আমি শুধু এই ভয়েস চেঞ্জ না, আরও অনেক ক্লাস নিয়ে আসতে থাকবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে। এনজয় করবে। গ্রামার যদি একদম নারী নক্ষত্র একদম খুঁটিনাটি ব্যাপার জানতে চাও, তো আমার ক্লাসটা দেখতে হবে তোমার, এনজয় যদি করতে চাও। গ্রামার মুখস্থ জিনিস না, ঠিক আছে। জিমি ওয়াজ অ্যাসিডুয়াসলি টিচিং আওয়ার্স, অবশ্যই এগুলো সাজেস্টিভ, এটা বলে দিচ্ছি, সাজেস্টিভ, পরীক্ষা আসার মতো, কমন আসার মতো। কারণ এ তো টেক্সচুয়াল গ্রামার। জিমি ওয়াজ, আচ্ছা মিনিং আশা করি তোমরা জানো, টেক্সট পড়েছো, এটা আমি ধরে নেবো, তাও আমি মিনিংটা বলে দিচ্ছি। অ্যাসিডুয়াসলি মানে হচ্ছে যত্ন সহকারে, কেয়ারফুলি, ঠিক আছে, পরিশ্রমের সাথে। স্টিচ মানে সেলাই করা, আপার্স মানে জুতোর উপরের দিকটা, ঠিক আছে। তো জিমি জুতোর উপরের দিকটা সেলাই করছিল খুব যত্ন সহকারে, পরিশ্রমের সাথে। এই হচ্ছে মিনিং। এইবারে ভয়েস চেঞ্জের বেসিক্সটা আমি জাস্ট একটুখানি মানে সংক্ষেপে বলে দেবো। ভয়েস চেঞ্জ হচ্ছে বাচ্য পরিবর্তন, মানে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা একদম জিরো লেভেল ভয়েস চেঞ্জের সেরকম জানে, আছে তো এরকম স্টুডেন্টস আমাদের কাছেও আসে, দেখি একদম ভালো থেকে খারাপ সব রকম স্টুডেন্টসই আসে। তো যাতে কারোর অসুবিধা না হয় তাদের জন্যই একটুখানি জাস্ট টাচ করে দেওয়া যে ভয়েস চেঞ্জ কী জিনিস, বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, ঠিক আছে।
মানে এখানে তিনটে পয়েন্ট আমি বলে থাকি, নো টেন্স চেঞ্জ, নো সেন্টেন্স চেঞ্জ, নো পার্সন চেঞ্জ। ন্যারেশনের সাথে গোলালে হবে না। কি বললাম? কোনো টেন্স চেঞ্জ হবে না, কোনো পার্সন চেঞ্জ হবে না, কোনো বাক্য পরিবর্তন হয় না সাধারণত। ঠিক আছে? তাতে কি চেঞ্জ হয়? ভার্বের ফর্ম চেঞ্জ হয়। ভার্বটা বুঝতে হবে, ভার্বটা কোন টেন্সে আছে, সেই টেন্সে মানে টেন্সটা ঠিক করে কে? কাল ঠিক করে কে? ক্রিয়া সাধারণত যেন বলি আমরা ক্রিয়ার কাল, ক্রিয়া ঠিক করে দেয় সাধারণত মেনলি কালটা, তাই না? টেন্সটা। তো ওই ক্রিয়ার রূপের পরিবর্তন, ভার্বের ফর্ম চেঞ্জ। ঠিক আছে? প্যাসিভে জানো বাই একটা প্রিপোজিশন সাধারণত ইন জেনারেল আসে। আর এটা নেসেসারি নয় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভই করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে। ভয়েস চেঞ্জ মানে বাচ্চা পরিবর্তন, তো প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস বাদ দিয়ে সমস্ত টেন্সেরই যদি অবজেক্ট নেয় মানে ট্রান্সিটিভ ভার্ব হয়। ভার্ব বাদ করে দেখো, ওই ভার্ব বুঝতে হবে। ভার্ব তিনটে আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, হ্যাভ মানে অধিকার আছে বোঝায়, এটাও বলে দিলাম আমি। এই তিনটে ভার্বের ব্যবহার অনুসারে বিবিধ ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ আছে। ভার্ব যদি অবজেক্ট নেয় তো সেটা ট্রান্সিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না নেয় তো ইনট্রান্সিটিভ ভার্ব। অবজেক্ট না নিলে সাধারণত ভয়েস চেঞ্জ হয় না, ইন জেনারেল বলছি, সাধারণত ভয়েস চেঞ্জ হয় না, তাই না? তো যদি অবজেক্ট নেয় এবং বললাম ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস বাদ দিয়ে সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ হবে। ঠিক আছে? তো বেসিক্সটাও বলে দিলাম কিন্তু, হ্যাঁ। তো আগে টেন্সটা বুঝতে হবে, ব্যাস টেন্সটার ফর্মটা চেঞ্জ করে দিলে হয়ে গেল, ভার্বটার ফর্মটা চেঞ্জ করে দেবে। আর অবজেক্ট সাবজেক্টে যাবে, সাবজেক্ট অবজেক্টে যাবে, প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্মটা চেঞ্জ হয়, আই, মি, হি, হিম, এগুলো আশা করি জানোই। তো চলো লেটস স্টার্ট। তো এবারে আগে বুঝবো কি কোন বাক্য আছে, কোন সেন্টেন্স, কারণ 5টা যে বাক্য আছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে, অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লামেটরি। ঠিক আছে? তার মধ্যে তোমাদের অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভের মধ্যে আসবে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ এর মধ্যেই আসে, অপটেটিভ এক্সক্লামেটরি আসে না, মানে ভয়েস চেঞ্জের কথা বলছি। তো এর মধ্যে কোন বাক্য আগে আইডেন্টিফাই করবো? দেখো, জিমি যত্ন সহকারে তার জুতোর উপর একটা সেলাই করছে, তাহলে এখানে জিমির সম্বন্ধে কিছু স্টেটমেন্ট দিচ্ছে না, জিমি কি করছে না করছে জিমির সম্বন্ধে বর্ণনা দিচ্ছে, তো এটাকে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। বুঝে গেল? নেক্সট বুঝবো টেন্স, কোন টেন্স, টেন্সটা ঠিক করে দেয় কে? মেনলি ভার্ব। তো ভার্ব দেখি কটা ভার্ব আছে, দেখো ওয়াজ আর টিচিং, দুটো ভার্ব দেখতে পাচ্ছি। আর দুটো ভার্ব থাকলে মোটামুটি পাশাপাশি তোমাদের আমি বলেই থাকি, আগে একটা অক্সারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। বলি তো অক্সারি ভার্ব কী করে? টেন্স ঠিক করে, ওটাকে হেল্পিং ভার্ব বলে। কেন না? ওই হেল্প করে মেইন ভার্বের টেন্স ঠিক করে দিতে, টেন্স নির্ণয় করাতে, টেন্স ডিটারমাইন করাতে অক্সিলারি ভার্ব মুখ্য ভূমিকা পালন করে। অক্সিলারি ভার্ব ভীষণ পাওয়ার। অক্সিলারি ভার্ব নিজের মানে নিয়ে বসে না, ও টেন্স ঠিক করে দিতে বসে। ঠিক আছে? যদি অক্সিলারি দু প্রকারের, প্রাইমারি অ্যান্ড মোডাল। মোডাল অক্সিলারি একটা মিনিং থাকে, কিন্তু প্রাইমারি অক্সিলারি বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব যখন সাহায্যকারী ক্রিয়া রূপে বসে, মানে অক্সিলারি রূপে বসে, তখন ও নিজের মানে নিয়ে বসে না, জাস্ট টেন্স ঠিক করে দিতে বসে। ঠিক আছে? তো এখানে ওয়াজটা বি ভার্ব দেখতে পাচ্ছ, এই দুটো ভার্ব মোটামুটি আগে আছে। তো আগের ভার্বটা অক্সিলারি ভার্ব, পরের ভার্বটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব নিজের মাইনে বসে থাকো, জিমি জুতো সেলাই করছিল, জুতো সেলাই করা এগুলো আছে, নিজের মাইনে বসছে। কিন্তু ওয়াজ তো বি ভার্ব, বি মানে নিজে হওয়া, এখানে নিজে ছিল, তাই মানে হচ্ছে জিমি ছিল, নিজে ছিল, সেলাই করছিল, তাই মানে হচ্ছে। আমি এটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে অক্সিলারি ভার্ব নিজের মাইনে বসে না। মাথা ঢুকলো? ওকে, মেন ভার্ব বলে নিজের মাইনে বসবে। বুঝে গেল? তো বুঝে গেলাম। এবার বুঝতে হবে তোমায় কোন টেন্স। শোনো নাও, ভার্বের রুটের সাথে আইনজি, আমি সব কিন্তু বেসিক্স টাচ করেই যাচ্ছি, কিন্তু শুধু উত্তর বলতে আসি না। তোমরা আমার যারা ক্লাস ফলো করে জানো, আর যারা নতুন দেখছো তারা জেনে নাও, বা ক্লাসটা পুরোপুরি দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? উত্তর বলতে আমার কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড, কিন্তু আমি চাই তোমরা নিজেরা করতে শেখো। ঠিক আছে? এটাই আমার উদ্দেশ্য। ভার্বের রুটের সাথে আইনজি, কন্টিনিউয়াসে কমন, এটা আমি বলে থাকি। ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারো। ভার্বের বিভিন্ন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটে ফর্ম তো আছেই। গ্রামার বই দিয়ে পড়বে, মানে সহকারে রোজ 5টা 10টা করে পড়বে, 1 মাস গেলে কত হয়ে যাচ্ছে দেখবে। শব্দভাণ্ডার বাড়াতে হবে। ঠিক আছে? মানে সহকারে পড়বে। আরেকটা আছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের রুটের সাথে আইনজি হচ্ছে এর ফর্ম। ঠিক আছে? এই ভার্বের আবার দু ভাগ আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইটের মধ্যে জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপলেরও 3টে ভাগ আছে। সব আমি ডিটেলসে নন ফাইনাইটের উপর ক্লাস পরে নেবো আমি। তো জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের রুটের সাথে আইনজি ফর্মুলা। জেরান্ডের নাউনের ধর্ম আর পার্টিসিপলের অ্যাডজেক্টিভের ধর্ম। যাই হোক, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ধরো, ভার্বের রুটের সাথে আইনজি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তো আছেই ভার্বের। এইবার যে কোনো কন্টিনিউয়াসে, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের যে কটা 3টে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে রয়েছে যে এর যে কোনো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কমন। দেখো তো আছে কিনা? আছে না? ভার্বের স্পিচ ভার্ব আছে, তার সাথে আইনজি, রুটের সাথে আইনজি, রুট বলি গোড়া, ভার্বের রুট ফর্ম। ঠিক আছে? বি, ডু, হ্যাভ, বি রুট, হ্যাভ রুট, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম। কিন্তু রুট যদি জিজ্ঞেস করে, হ্যাভ, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজা, রুট হচ্ছে বি, ওখান থেকে আসছে, রুট মানে গোড়া, যেখান থেকে আসছে। আর ডুটাই, শোনো না, এটা অনেকে গন্ডগোল, যে ডু ভার্ব মানে শুধু ডুটাকে বোঝে না। আমি যে দাঁড়িয়ে রয়েছি, স্ট্যান্ড, এটাও ডু ভার্ব। আমি যে পড়াচ্ছি, টিচ, এটাও ডু ভার্ব। তোমরা যে কানে শুনছো,
এটাও ডু ভার্ব, পড়াশোনা করছো স্টাডি, এটাও ডু ভার্ব। মাথা ঢুকলো? অসংখ্য ডু ভার্ব আছে, গ্রামার বইতে পড়তে হবে। মাথা ঢুকলো? তো স্টিচটা একটা ডু ভার্ব, এটা রুটের সাথে আইএনজি রয়েছে, ঠিক আছে, অ্যাকশন ভার্বও বলে। তো আমরা বুঝে গেলাম এটা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম আছে, তো কন্টিনিউয়াসের কিছু একটা হতে পারে। হতে পারে 100% নয়, কারণ নন ফাইনাইট ভার্বেরও তো ব্যবহার আছে, জেরান্ড হিসেবে ব্যবহার হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে, নন ফাইনাইট হিসেবে ব্যবহার হতে পারে। সেটা আমার দেখতে হবে আগে পরে কী আছে বাক্যটাকে। দেখো আগে একটা অক্সিলারি ভার্ব রয়েছে, আর মনে রাখবে ভার্বের রয়েছে আইনজি, তার আগে যদি বি ভার্ব অক্সিলারি রূপে বসে বা হ্যাভ বিন হ্যাজ বিন বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম যদি বসে, তো 99% ক্ষেত্রে জেনে নাও ওটা কন্টিনিউয়াস টেন্স গঠন করছে, যে কোনো কন্টিনিউয়াস হোক, অক্সিলারিটার উপর ডিপেন্ড করছে কোন কন্টিনিউয়াস হবে। যদি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তারপরে ভার্বের সাইনজি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি বি ভার্বের পাস্ট ফর্ম হয় তো ভার্বের সাইনজি তো পাস্ট কন্টিনিউয়াস। বলতে পারলাম? তো বি ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, ভার্বের সাইনজি তো পাস্ট কন্টিনিউয়াস হবে কিনা বলো? আশা করি বুঝতে পারলাম টেকনিক্যাল দিকগুলো। তাহলে পাস্ট কন্টিনিউয়াস আছে মানে কোনো কাজ হচ্ছিল, ঠিক আছে, তেছিলাম বাংলায় ক্রিয়া শেষে বোঝা গেল। তো জিমি জুতোর উপর দিকটা স্লাইড করছিল, ব্যাস হয়ে গেল টেন্স। এইবারে ভার্বটার যে ফর্ম চেঞ্জ হবে কী করবো শুনে নাও। সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভার্বের ফর্মুলা কি? বি টু ভি থ্রি। সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভের ফর্মুলা কি? বি টু ভি থ্রি। আমি বলেই থাকি এটা, এইখানে পাশে লিখছি দেখো, বি টু প্লাস ভি থ্রি, এটা আমি বলেই থাকি, ঠিক আছে। তো সিম্পল পাস্ট টেন্সের তো প্রচুর ব্যবহার আছে, এখানে দেখতেও হবে, পরেও একটা করাবো আমি। তো সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ যদি তুমি জানো, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ গন্ডগোল হওয়ার কথা নয়, অসুবিধা হওয়ার কথা নয়। কেন? খালি মাঝখানে বিং আনতে হবে, একটা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, বি তার সাথে আইএনজি, ফিনিশ। আর অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, এটা অ্যাক্টিভে আছে, আশা করি বুঝতে কারোর অসুবিধা হয়নি। সে অ্যাক্টিভলি কাজটা করছে, কারুর দ্বারা করা, মানে কাজটা কারুর দ্বারা গৃহীত হয় বোঝালে তখন প্যাসিভ। তারপরে বাই সাধারণত বিবেচন থাকে, এখানে তো সেরকম কিছু নেই। তাহলে অবজেক্ট কি? জিমি হচ্ছে সাবজেক্ট, এ তো ভার্ব, মাঝখানে একটা অ্যাডভার্ব আছে, এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ওটা যেরকম আছে সেরকম বসে দিতে হবে। আর আপারসটা হচ্ছে অবজেক্ট, তাই না? সে সেলাই করছিল কি না জুতোর উপরের দিকটা, তাহলে অবজেক্টে গেলাম। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে, সেটাও বলেছিলাম কর্ম। তো অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট নিয়ে আসবো এবার, ঠিক আছে। তো আনসার আপার্স, এটা এবারে দেখতে হবে অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, এটা দেখতে হবে। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট, হ্যাঁ, অনেকে ওইখানে যা থাকে ওয়াজ ওইটাকেই করে দেবে আর কাটা হয়ে যাবে। আপার্স এখানে প্লুরাল আছে, ঠিক আছে, আপার্সটা এস যুক্ত দিতে হচ্ছে, প্লুরাল আছে। তো সুতরাং বি টু ভি থ্রি তো বসবে, তার মাঝখানে বিং বললাম, তো বি টু তো শুধু ওয়াজ নেই, ওয়ারও আছে। বি টু মানে বি ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, এগুলো শর্টে বলি আমি। বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ আর ওয়ার। তো ওয়ার প্লুরাল ভার্ব, তো ওয়ার হবে কিনা বলো? ক্লিয়ার হয়েছে? ওয়ার, তো বি টু ওয়ার বসে গেল। এইবারে কি আনবো আমরা? ভি থ্রি আছে, তার মাঝখানে বিং বললাম, তো বিং টানবো। এবারে এখানে একটা অ্যাডভার্ব আছে, দেখো অ্যাসিডিয়াসলি, এইটা অ্যাডভার্বের কিন্তু পজিশনের উপর ডিপেন্ড করছে, মানে একটা পজিশনের ব্যাপার আছে, অ্যাডভার্ব কোথায় বসবে। বাক্যে এমন কোনো জায়গা ফিক্স নেই যে ওখানেই অ্যাডভার্ব বসে। তো বাক্যটা পড়তে হবে বুঝে, কোথায় ভালো শোনাচ্ছে এই জায়গাটা বুঝে শুনে বসাতে হবে, ঠিক আছে। তো এখানে যেটা ভালো বসবে এইখানটাই ভালো বসবে, ওয়ার অ্যাসিডিয়াসলি। এবারে বিং আনবো, বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, বি রুটের সাথে আইএনজি, তাই না? ওয়ার অ্যাসিডিয়াসলি বিং স্টিচ, এটা মুছে দিই। তাহলে বি টু ভি থ্রি সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ, তাই না? তার পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, জাস্ট মাঝখানে বিং হবে, বি টু ভি থ্রি মাঝখানে বিং, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, এইটুকু মনে রাখতে হবে। তুমি যদি সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ বোঝো তো এটাও বুঝো, স্টিচড, ঠিক আছে। ইডি করে দিলাম, দেখো রুটের সাথে আইএনজি ছিল, আইএনজিটাকে হাটিয়ে দিয়ে ইডি করে দিলাম। এই ফর্মগুলো জানতে হবে, ভার্বের তিনটে ফর্ম, ঠিক আছে। স্টিচড বাই জিমি, এখানে লিখে দিচ্ছি, বাস ফিনিশ। আপার্স ওয়ার অ্যাসিডিয়াসলি বিং স্টিচড বাই জিমি, এই অ্যাসিডিয়াসলিটাকে অন্য জায়গায় লিখলে ভালো হবে না। আপার্স ওয়ার বিং স্টিচড বাই জিমি অ্যাসিডিয়াসলি, ওর থেকে এটা মাচ বেটার, ঠিক আছে, অনেক ভালো আর কি শোনাচ্ছে, পজিশনটা খুব ভালো অ্যাডভার্বের। যে জুতোর উপরের দিকগুলি যত্ন সহকারে সেলাই করা হচ্ছিল, কেয়ারফুলি পরিশ্রমের সাথে সেলাই করা হচ্ছিল, কার দ্বারা? জিমির দ্বারা। তাহলে কর্তার দ্বারা কাজটা গৃহীত হচ্ছে, বোঝাচ্ছে কি না বলো? বললাম প্যাসিভের ডেফিনেশন কি, যে কর্তার দ্বারা কাজটা গৃহীত হয়। তারপরে বাই প্রিপোজিশন সাধারণত বসে, বুঝতেই পারছো। এখানে কর্তা সক্রিয়ভাবে কাজটা করছিল, এখানে কর্তার দ্বারা কাজটা গৃহীত হচ্ছে, ক্লিয়ার? দেখো এখানে কোনো টেন্স চেঞ্জ হয়েছে? আমি যে তিনটে পয়েন্ট বললাম, নো টেন্স চেঞ্জ, নো সেন্টেন্স চেঞ্জ, অ্যাসার্টিভ ছিল অ্যাসার্টিভই আছে, টেন্স পাস্ট কন্টিনিউয়াস ছিল পাস্ট কন্টিনিউয়াসে আছে, খালি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। ভার্বের ফর্মটা চেঞ্জ হয়েছে কিনা বলো? ওয়াজ আর স্টিচিং ছিল, ও ওয়ার বিং স্টিচড হয়েছে, ভার্বের ফর্মটা চেঞ্জ হয়েছে না?
তাই না? B2 ভার্বের রুটস্থ ইঞ্জিন, পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের ফর্মুলা, আর B2 V3 মাঝখানে বিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভের ফর্মুলা। বলো বোঝাতে পারছি কিনা? ফর্মটা চেঞ্জ, আর অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, জাস্ট ফিনিশ। এই হচ্ছে ভয়েস চেঞ্জ। কী অসুবিধা আছে না বলো? ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। There the warden handed Jimmy his pardon, which had been signed that morning by the governor. সেখানে ওয়ার্ডেন জিমিকে ধরিয়েছিল তার পার্ডন মানে হচ্ছে ক্ষমাপত্র, ঠিক আছে? মানে জেল থেকে ছাড়া পাওয়ার সময় পার্ডনটা তুলে দেওয়া হয়েছিল জিমির হাতে, যেটা সাইন করা হয়েছিল ওই দিন সকালবেলা গভর্নরের দ্বারা, ঠিক আছে? গভর্নরটা সাইন করেছিল। তো এইবারে দেখো বাক্যটা অনেক বড়, অনেকে ঘাবড়ে যাবে, ঘাবড়াবে না। তোমাদের যদি কমপ্লেক্স সেন্টেন্স ক্লিয়ার থাকে, কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার থাকে, এর উপরও বহু ক্লাস নিয়েছি আমি, দেখতে পারো প্লে লিস্টে গিয়ে সবই পেয়ে যাবে, তাহলে এটা অসুবিধার কথা নয়। কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ ভয়েস আমি বলেই থাকি। কি কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস ফটাফট বলবো। ক্লজ যদি ক্লিয়ার থাকে তো এটা অসুবিধা হবে না কমপ্লেক্স সেন্টেন্স বলতে। ক্লজ ক্লিয়ার থাকতেই হবে। ক্লজ কী জিনিস? মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একের অধিক শব্দ, যেখানে একটা ফাইনাল ভাব থাকে, টেন্সের গঠনের ভাগ থাকে। ফাইনাল ভাব মানে আমি সহজে বলে থাকি টেন্সের গঠনের ভাব। ও গ্রামারের বইয়ের ডেফিনেশন অনুসারে, কিন্তু আমি মানে পুরোপুরি এরকমভাবে গ্রামার বইয়ের ডেফিনেশন বলি না। আমার যারা তোমরা ক্লাস ফলো করো তারা জানো, এগুলো আমার নিজস্ব রিসার্চের ফল বলতে পারো, ব্যাখ্যা, নিজস্ব ব্যাখ্যা, স্টুডেন্টসদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? স্টুডেন্টসরা এটা সহজে মনে রাখতে পারবে। যে ভার্ব টেন্সে গঠন সেটা ফাইনাল ভাব, যে ভার্ব টেন্সে গঠন নেই সেটা নন ফাইনাল ভাব। এবার গ্রামার বই ডেফিনেশন অনুসারে যদি যাও, ওই যে ভার্ব পার্সেন, নাম্বার এবং টেন্সের দ্বারা সীমাবদ্ধ হয় তাকে ফাইনাল ভাব, যেটা হয় না তাকে নন ফাইনাল ভাব। এই আমি এক্সাম্পল সহ করে বুঝিয়েছি, একটা ক্লাস নিয়েছি ফাইনাল নন ফাইনাল ডিফারেন্ট, কিন্তু এক্সাম্পল সহকারে দেখালো বাস্তব অ্যাপ্লিকেশন যখন হয় না তখন স্টুডেন্টসরা এগুলো মনে রাখতে পারে না বা বোঝে না ডিফারেন্সটা, বেশিরভাগ স্টুডেন্টসরা, ঠিক আছে? কিন্তু তাও আমি সহজে বলি, যে ভার্ব নাম্বার পার্সেন্ট টেন্সের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকেই বলে ফাইনাল ভাব, আর যেটা নিয়ন্ত্রিত হয় না সেটা নন ফাইনাল ভাব। কিন্তু ওর থেকে সহজ ডেফিনেশন এটা মনে রাখবে, যে ভার্ব টেন্সে গঠন থাকে সেটাই ফাইনাল ভাব, যে ভার্ব টেন্সে গঠন থাকে না সেটাই নন ফাইনাল ভাব। আমি যা কিছু বলছি এগুলো বেশিরভাগটাই গ্রামারে পাবে না, গ্রামার বইতে পাবে না। এগুলো আমার নিজের ডেফিনেশন। ওই যারা বুকিশ নলেজ অনুসারে চলে, কিছুজন আছে বুকিশ নলেজ বইয়ের বাইরে তারা যেতে পারে না, তাদের এগুলো মনে হবে এই আবার কোন বইতে লেখা আছে ফাইনাল ভাবের ডেফিনেশন, তো এই কমেন্টও করতে পারে তারা। তো কিছু বলার নেই, তাদের বুকিশ নলেজ, আমি আই এম নট গাইডেড বাই এনি বুকিশ নলেজ, তোমরা আমার ক্লাস যারা ফলো করে জানো। তো বুঝতে হবে লজিক, আমি যা বলছি একদম 100% লজিক্যাল, ঠিক আছে? এগুলো বুঝতে হবে, সায়েন্স কমপ্লিটলি বেসড অন সায়েন্স। তো যা কিছু যে ভার্ব টেন্সের স্ট্রাকচারে থাকবে সেটাই হচ্ছে ফাইনাল ভাব, যে ভার্ব টেন্সের স্ট্রাকচারে নেই সেটাই নন ফাইনাল ভাব। তো একটা ক্লজে একটাই ফাইনাল ভাব থাকে, কি বললাম? একটা ক্লজে একটাই ফাইনাল ভাব, আর একটা বাক্যে, এই ক্লজের সাথে বাক্যের ডিফারেন্স অনেকে বোঝানো ভালো করে শোনো। একটা ক্লজে একটাই ফাইনাল ভাব, আর একটা বাক্যে একাধিক ক্লজ থাকতে পারে, এক কমপক্ষে তো একটা, কারণ এইখানে এই ক্লজের সাথে বাক্যের অনেকটা মিল, ঠিক আছে? ক্লজেও ফাইনাল ভাব মাস্ট, বাক্যেও ফাইনাল ভাব মাস্ট। ভার্ব শুধু বললে হবে না, ফাইনাইট ভাব, সাবজেক্ট ফাইনাল ভাব কম্বিনেশন মিলে ক্লজ হয়। এবার যদি জিজ্ঞেস করো কোন ক্লজ, ক্লজ দু প্রকারে জেনারেলি হয়, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল সাবঅর্ডিনেট, ঠিক আছে? আমি কোঅর্ডিনেট ক্লজটাকে বলছি না, কারণ কোঅর্ডিনেট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট নিয়েই হয়, এটা আলাদা কিছু না। হ্যাঁ, ওর ব্যবহার আমি ক্লজের ক্লাসের ডিটেলসে বলেছি, আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দিয়ে দেবো, আই বাটনও পেয়ে যাবে, ঠিক আছে? দেখে নেবে, প্লে লিস্টটা সব থেকে বেটার, যা খুশি চাও পেয়ে যাবে প্রয়োজন অনুযায়ী। তো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানেই বাক্য, ডিপেন্ডেন্ট ক্লজ শুধু একা বসলে সেটা বাক্য নয়, কারণ ও ডিপেন্ড করে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে, বুঝতে পারলাম? আর বাক্য আর ক্লজের যেটা বলছিলাম ডিফারেন্সটা এইখানেই, একটা ক্লজে একটাই ফাইনাল ভাব, আর একটা বাক্যে একাধিক ফাইনাল ভাব থাকতে পারে, কমপক্ষে একটা ফাইনাল ভাব একাধিক থাকতে পারে, আর যতগুলো ফাইনাল ভাব ততগুলো ক্লজ। বলো বুঝতে পারলাম কিনা? তার মানে কি একটা বাক্য একাধিক ক্লজ নিয়ে হতে পারে। ওই জন্য এটাকে আমি সহজে বলে থাকি ক্লজের অ্যাকচুয়ালি ডেফিনেশনে যে এটা ছোটো বাক্য বা উপবাক্য, মানে বাক্যের মধ্যে বাক্য বলতে পারে, ঠিক আছে? বাক্যের মধ্যে বাক্য মানে কি, যেহেতু ফাইনাল ভাব থাকে, বাক্যের মধ্যে বাক্য তো হয় না, মানে বাক্যাংশ বলতে পারে, বা যেটা একটা ফাইনাল ভাব থাকে মানে বাক্যের মতো কাজ করে আর কি, ওই জন্য এটাকে ছোটো বাক্য বলতে পারে, একটা বড় বাক্যের মধ্যে, যেমনি এইটা। তো এইখানে দেখো, এখানে হ্যান্ডেড, এটা V2-তে আছে, সিম্পল পাস্ট টেন্সের গঠনে আছে, বুঝে গেলাম। হ্যান্ডেড, তাই না? তো বলবে স্যার হ্যান্ডেড তো থার্ড ফর্ম হয়, ওটা কেন ধরবো না?
শুধু পাস্ট পার্টিসিপল দিয়ে কখনো ফাইনাল ভাব গঠন হয় না, টেন্সের গঠন, টেন্সের স্ট্রাকচার তৈরি হয় না, কোনো টেন্স তৈরি হয় না, শুধু পাস্ট পার্টিসিপল দিয়ে, থার্ড ফর্ম দিয়ে। তাহলে ওটা যখন দেখবো কি শুধু থার্ড ফর্মের নন ফাইনাল ভাব, টেন্সের গঠনে নেই ওটা, বলো বোঝাতে পারলাম কিনা। তো এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। এইবারে আবার তো দেখছি যে হ্যাড বিন সাইন, এটাও তো একটা টেন্সের স্ট্রাকচারে আছে। তার মানে এটা একটা ক্লজ, এটা একটা, মানে এটা একটা ফাইনাল ভাব, মানে এটা একটা ক্লজ, এটা একটা ফাইনাল ভাব, মানে এটা একটা ক্লজ। তাহলে এইটা একটা বাক্যের অংশ, মানে ছোট বাক্যের মতো কাজ করছে। তো বুঝতে পারলাম, এই জন্য ক্লজ টেস্টটা। তাহলে ক্লজে একটাই ফাইনাল ভাব থাকে, কিন্তু বাক্যে কমপক্ষে একটা ফাইনাল ভাব, একাধিক ফাইনাল ভাব থাকতে পারে। বলো বুঝতে পারলাম। আর যতগুলো ফাইনাল ভাব ততগুলো ক্লজ, মানে বাক্যে একাধিক ক্লজ থাকতে পারে, কমপক্ষে একটা ক্লজ, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতেই হবে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ জয়েন হতে পারে, বা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন হতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে, তাছাড়া কোনো বাক্য হবে না। বলো বোঝাতে পারলাম। দেখো আমি ভয়েস চেঞ্জ করে দিই, তোমাদের ক্লজ, যারা ক্লাস দেখো আমার তোমরা জানো, যতটা সম্ভব আমি রিলেট করে পড়িয়ে দিই, ঠিক আছে? শুধু আমি ভয়েস চেঞ্জ করাচ্ছি মানে ভয়েস চেঞ্জে সীমিত থাকি না, ক্লজও শিখে দেবো। তো যাই হোক, আর সাবঅর্ডিনেট ক্লজ কী করে চিনবে এটা একটু বলে দিই। ক্লাস 8 থেকে আসে, আশা করি জানো, তাও একটু সংক্ষেপে বলে দিই। সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট কনজাংশন কী কী স্যার? কনজাংশন দুপুরে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। কী বললাম? কনজাংশন দুপুরে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কী কী? অল WH ওয়ার্ডস, কী বললাম? সমস্ত WH ওয়ার্ডস, দ্যাট, বিকজ, অ্যাজ, সো ডট ডট দ্যাট, শুধু সো দ্যাট পাশাপাশি থাকবে, মানে যাতে হয়। তারপরে আনলেস, ইফ, দো, এই কটা মনে রাখলেই হবে। দো মানে যদি, অল দো আছে, বোঝা গেলো? এই কটাতেই কাজ হয়ে যাবে। ঠিক আছে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন এটাও বলে দেখি, অ্যান্ড, বাট, অর, সো। কী বললাম? অ্যান্ড, বাট, অর, সো, এই কটাতেই মোটামুটি কাজ হয়ে যাবে। তো যাই হোক, সাবঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়ে সাবঅর্ডিনেট ক্লজ হয় বা ডিপেন্ডেন্ট ক্লজ হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশনকে বাদ দিয়ে হয় না। কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়ে কোঅর্ডিনেট ক্লজ হবে, ধরা হবে এমনটি না, স্বাধীন। ওখানে কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে দুটো সমধর্মী ক্লজ, সেটা ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। বোঝা গেল? আমি এগুলো ক্লজের ক্লাসের ডিটেলসে নিয়েছি, এক্সাম্পল সহ দেখতে পারো। তো তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখো তো, এই যে WH আছে কিনা? আছে, হুইচ। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে ক্লজটা কোথায় শেষ হচ্ছে? এই যে হ্যাড বিন সাইন, দেখো এটা ফাইনাল ভাব আছে, এগুলো বুঝবো ফাইনাল ভাব। দেখি এই যে H2, এখানে দেখো V3, এটা B3, মানে দেখো H2 V3 হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পার্টিসিপেল আমি যেমনি প্রেজেন্ট পার্টিসিপেল বলে থাকি কন্টিনিউয়াসে কমন, ঠিক আছে, তেমনি পাস্ট পার্টিসিপেল পারফেক্টে কমন, পারফেক্টের সিরিজে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তার আগে অক্সিলারি, ওখানে যেমনি বিভার অক্সিলারি বসে প্রেজেন্ট পার্টিসিপেল আগে, তবে কন্টিনিউয়াস সিরিজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখানে হ্যাভ ভার্ব অক্সিলারি রূপে বসে। দেখো এই যে H2 অক্সিলারি ভার্ব টেস্ট ঠিক করে দেয়, তো পাস্ট টু মানে পাস্ট, তো এটা পাস্ট পারফেক্ট V3। এবার বলে স্যার B3 আছে, এটা আর একটা অক্সিলারি এসছে দুইয়ের, মানে যদি দেখো দেখো তোমাদের বললাম একটু দুটো ভার মোটামুটি পাস হয়ে যায়, আগেরটা অক্সিলারি পয়টা বেশি হবে। এবার দুইয়ের অধিক যদি ভার থাকে, ফাইনাল ভাবটা প্রিন্সিপাল ভাব নিজের মাইনে বসবে বা মেন ভাব, তার আগে সব কটা অক্সিলারি। এবার বলো কোন অক্সিলারি টেস্ট ঠিক করে দেবে? প্রথম অক্সিলারি। এবার এই বিনটা মনে রাখবে, পারফেক্টের সিরিজ যেটা বললাম, এর প্যাসিভে এর থেকে সোজা কিছু হয় না। H2 V3 তো ফর্মুলা, মাঝখানে বিন, ব্যাস প্যাসিভ হয়ে গেল। যেমনি কন্টিনিউয়াসে বিং হয়, বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম বিং হয় কন্টিনিউয়াসের সিরিজে, বলতে বললাম একটু আগে দেখালাম B2 V3 মাঝখানে বিং, ঠিক সেরকমভাবে পারফেক্টের সিরিজে বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিন বসে। বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর BING বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। বলো বোঝাতে পারলাম কি না? দেখতে পাচ্ছ লজিকটা? ওকে, তো তার মানে এটা কি বুঝলাম, এটা প্যাসিভে আছে কিনা বলো, কীভাবে বুঝলাম? বোঝা গেল? এটা বিনটা এসে এটা প্যাসিভে আছে, থাকতেই পারে অ্যাক্টিভ প্যাসিভ। তো যাই হোক, অ্যাক্টিভ প্যাসিভ তো টেন্সের গঠনে কোনটা আছে? এটা পাস্ট পারফেক্টের প্যাসিভে আছে। তো যাই হোক, টেন্সের স্ট্রাকচারে আছে, তার মানে এটা ফাইনাল ভাব, তারপরে গিয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে। দেখো আর কোনো ক্লজ নেই, দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, কোনো আর ফাইনাল ভাব নেই, তার মানে আর কোনো ক্লজ নেই। তাহলে এই হুইচ থেকে শুরু করে গভর্নর, এইটুকু বলো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, বুঝলে কিনা? আশা করি বুঝতে পেরেছো। আর এইটা বাকিটা প্রিন্সিপাল ক্লজ, এখানে তো কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই, তাই না? প্রিন্সিপাল ক্লজ, দে আর দ্য ওয়ার্ড অ্যান্ড হ্যান্ডেড জিমি ইজ পার্টেন, ক্লিয়ার হয়েছে? এখানে পার্ট বা হ্যান্ডেড। এইবারে কমপ্লেক্স সেন্টেন্স আমি যেটা বলছিলাম, হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? তুই যদি ক্লজ বুঝে গেছো তো ক্লিয়ার। একটা প্রিন্সিপাল ক্লজ আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। কী বললাম?
প্রিন্সিপাল বা মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা তো থাকবেই, ও তো থাকতেই হবে, নাহলে তো কোনো বাক্যই হবে না। তার সাথে যদি কমপক্ষে একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন্ট হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে, তো কমপ্লেক্স সেন্টেন্স। বললো স্যার একাধিক সাবঅর্ডিনেট ক্লজ জয়েন্ট হতে পারে? হ্যাঁ হতে পারে, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, বললাম কমপক্ষে অ্যাটলিস্ট ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। বল ক্লিয়ার হয়েছে? তো দেখো এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটাই সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে প্রিন্সিপাল প্লাস সাবঅর্ডিনেট কী হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয় কিনা বলো? আশা করি বোঝাতে পারলাম। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করবো মনে রাখবে, প্রিন্সিপাল ক্লজটার দিকে আগে টার্গেট থাকবে, প্রিন্সিপাল ক্লজটা ভয়েস চেঞ্জটা মেন। সাবঅর্ডিনেট ক্লজের যদি অবজেক্ট নেয় তো ভয়েস চেঞ্জ হবে। মনে রাখবে ক্লজ একাধিক থাকুক না কেন, সে কম্পাউন্ডেরও হোক না কেন, কম্পাউন্ড সেন্টেন্স কি? দুটো প্রিন্সিপাল ক্লজ কমপক্ষে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, বলে দিলাম কম্পাউন্ড সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স একটাই ফাইন্ড হবে, একটাই ক্লজ। তো কোন ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজই একটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি শুধু থাকে বাক্যে সেটাই সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স একটা ফাইন্ড হবে, বোঝা গেল? টেন্সে করার ভাব একটা। দেখো সেন্টেন্স তো শিখে গেলে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আগে বলছিলাম অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভ, ওটা অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে বাক্য 5 প্রকারের। এটা বলছি গঠন অনুসারে বাক্য 3 প্রকারের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সরল বাক্য, জটিল বাক্য, জটিল বাক্য। তো যেটা বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জটাই আসল। অবশ্যই কন্ডিশন হচ্ছে অবজেক্ট থাকতে হবে, না হলে তো হবে না, মানে ট্রান্সিটিভ হতে হবে ভাবটাকে। আর যদি স্যার দুটো ক্লজেরই অবজেক্ট নেয়, দুটোরই ভয়েস চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু ভালো ব্যবহার আমি বলে দিই, বেশিরভাগ বাক্যে দেখা যায়, সেটা বাক্য বুঝে অ্যাপ্লাই করতে হয়, বেশিরভাগ বাক্যের ক্ষেত্রেই প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জটাই কিন্তু যদি হয় তো ওটাই অ্যাকচুয়াল ব্যবহার। সাবঅর্ডিনেট ক্লজের সব ক্ষেত্রে ভালো নয়, কিন্তু গ্রামার বই যদি খোলো বা বেশিরভাগ জনই দেখবে তোমার বলবে দুটো ক্লজেরই ভয়েস চেঞ্জ করে দেবো, কোনো অসুবিধা নেই। যদি অবজেক্ট থাকে তো করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নাম্বার আরামসে পেয়ে যাবো। তো চলো এবারে দেখি আমি প্রিন্সিপাল ক্লজের। দেখো তো সেখানে ওয়ার্ডেন হচ্ছে সাবজেক্ট, দিয়েছিল, তুলে দিয়েছিল কাকে? জিমিকে। কি? হিজ পার্ডেন। দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্ট থাকলে ভার্বটাকে ডিট্রান্সিটিভ ভার্ব বলে। ট্রান্সিটিভ ভার্ব তো অবশ্যই ডিট্রান্সিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো দুটো অবজেক্ট থাকলে আমি একটা সহজবুদ্ধি বলে থাকি, ফার্স্ট অবজেক্ট সর্বদা আনবে, ঠিক আছে। সেকেন্ড অবজেক্ট মানে সাবজেক্ট করে এনে সব ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না। তো কোন ক্ষেত্রে হবে কি হবে না সবাই বুঝবে না, ওর উপরে আমি আলাদা ক্লাস নিয়েছি বা নেব, ঠিক আছে। অবজেক্ট দুটো থাকলে মানে ভ্যারাইটি ব্যবহার, কখন হবে না কখন হবে, যাই হোক। তো এখানে দেখো ফার্স্ট অবজেক্ট আছে জিমি, এটাকে নিয়ে আসবো, তাই না। এখানে সেকেন্ড অবজেক্ট এনেও হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে হবে না। তো প্রথমটা আমার সব থেকে সুবিধাজনক, ওটাই আনবো। আচ্ছা, এটা সিম্পল পাস্ট টেন্স আছে ভি টু, তো প্যাসিভ ফর্মুলা কি? তোকে বললাম বি টু ভি থ্রি, ফাটাফাট, তাই না। তো চলো এবার সলভ করো, বুঝতে টাইম নাও, করতে টাইম নিলে হবে না। দেয়ারটা যেরকম আছে সামনে রেখে দেবো, হ্যাঁ, এটা কোনো ঝামেলার নেই। দেয়ার জিমি, জিমি সিঙ্গুলার, তো বি টু ভি থ্রি কী হবে? বি টু ওয়াজ সিঙ্গুলার ভার্ব চলে আসছে, তাই না। ওয়াজ হ্যান্ডেডের থার্ড ফর্ম হতো, তাই তো বললাম না, থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম ও হ্যান্ডেড। দেখো এখানে পাস্ট পার্টিসিপল কাজে লাগবে, তার আগে অক্সিলারি ভার্ব আছে, দেখো দুটো ভার্ব, আগেটা অক্সিলারি পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল একা বসে, আমি তোকে বললাম কখনো ফাইন্ড ভার্ব গঠন করে না, একা বসে অক্সিলারি ভার্ব নিয়েছিল। দেয়ার জিমি ওয়াজ হ্যান্ডেড। এইবারে দেখো এখানে আমি বাই দ্য ওয়ার্ডেনটা আগে নিয়ে আসবো, হ্যাঁ, বাই দ্য ওয়ার্ডেন, বাই দ্য ওয়ার্ডেন হিজ পার্ডেন, যেটা আছে আর একটা অবজেক্ট, ওটা থেকে যাবে, এর জন্য এটাকে রিটেইনড অবজেক্টও বলে গ্রামাটিক্যালি, হিজ পার্ডেন। এইবারে এতটুকু বোঝা গেল যে সেখানে জিমিকে তুলে দেওয়া হয়েছিল, ওয়ার্ডেন মানে হচ্ছে কারাধ্যক্ষ, যে প্রিজন বা জেলের চার্জে থাকে, তার দ্বারা কি? তার ক্ষমাপাত্র, বোঝা গেল। বি টু ভি থ্রি আরামসে বুঝে গেছে, ভয়েসটা চেঞ্জ কিন্তু হয়ে গেছে। সেখানে জিমিকে তুলে দেওয়া ছিল ওয়ার্ডেনের দ্বারা তার পার্ডন। এইবারে কি করবো দেখো, এখানে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে এই যে সাবঅর্ডিনেট ক্লজ দেখবো, দেখো হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। একটু হয়তো বিজি হয়ে যাচ্ছে, একটু বোঝার চেষ্টা করবো, হ্যাঁ, ছোটো তো বোর্ডটা। যেটা সাইন করা হয়েছিল ওই সকালবেলায়, এইখানে একটু আমি বুঝিয়ে দিলাম না যে এই ফায়ার ভার্বটা অলরেডি প্যাসিভে আছে। ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটা নিয়ে না, প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে। এখানে দেখো একটা বাক্যের মধ্যে একটা ক্লজ অ্যাক্টিভে আছে, একটা প্যাসিভে থাকুক, তো যেটা অ্যাক্টিভে আছে ওটাকে অবজেক্ট নিচ্ছে জন্য প্যাসিভে করলাম। এইবারে এইখানে এইটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভ করতে পারি, কন্ডিশন যদি অবজেক্ট থাকে। তো এখানে দেখো তো অবজেক্ট আছে কিনা, এই যে যেটা, হুইচ, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা দেখো, যেটাটা কোনটা, এই পার্ডনটা বোঝা যায় না, এখানে এটা না, এটা অ্যাকচুয়ালি যদি আমি ক্লজের ডিটেলসে যাই, সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এখানে এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে বা রিলেটিভ ক্লজও বলে। এই পার্ডনটাকে কোয়ালিফাই করছে, দেখো যেটা সাইন করা হয়েছিল কোনটি, ঠিক তার আগে নাউন
নাউনকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো ক্লজটা অ্যাডজেক্টিভের ধর্ম আছে, কারণ ঠিক তার আগে নাউনটাকে কোয়ালিফাই করছে। ঠিক আছে, ডেফিনেশন সব কিছু পার্টস অফ স্পিচের বেসিক ক্লাস দেখে নেবে যদি গণ্ডগোল থাকে। ডেফিনেশন একটা ওয়ার্ড একটা বাক্য থেকে যে রূপে কাজ করবে সেটাকে সেই পার্টস অফ স্পিচের নাম দেওয়া হবে। তো এখানে এটা ওয়ার্ড না, এটা ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, যেটা সাইন করা ছিল কোনটা ঠিক তার আগে নাউন পার্ডনটাকে বোঝাচ্ছে। আর এখানে পার্ডনের পরিবর্তে বারবার পার্ডনটা না লিখে হুইচটা ব্যবহার করা হয়েছে, ওর জন্য এটাকে একটা প্রোনাউনও বলা যায়, রিলেটিভ প্রোনাউন বলা হয়, এটাকে রিলেট করছে দুটো ক্লজকে, রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটাকে রিলেটিভ ক্লজ বলে। বলো বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার হয়েছে? একাধারে কনজাংশন আবার এটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেই বলা হয় রিলেটিভ প্রোনাউনটা। যাই হোক, তো যেটা সাইন করা ছিল মানে পার্ডনটা সাইন করা হয়েছিল, দেখো এটা প্যাসিভে আছে, বুঝতে পারলাম তো। এইবারে এটাকে অ্যাক্টিভ করবো বাই দ্য গভর্নর, দেখো হচ্ছে অবজেক্ট কার দ্বারা না, গভর্নরের দ্বারা। এবারে এখানেও আমার এটা তোমার সাবজেক্ট অবজেক্ট রয়েছে, মানে এটা ট্রানজিটিভ ভাব অবজেক্ট নিচ্ছে, তাই না? কার দ্বারা? গভর্নরের দ্বারা। তো প্যাসিভ আছে, এটাকে অ্যাক্টিভ করে দেবো, কোনো অসুবিধা নেই, করে দিতে পারি। তো বাই দ্য গভর্নর এটাকে নিয়ে আসবো, হুইচ যেরকম আছে, এই যে পার্ডনটাকে হচ্ছে হুইচ, ঠিক আছে? লিঙ্কারটা যেরকম আছে আনবো, হুইচ, এবার দ্য গভর্নর, ঠিক আছে? গভর্নর, এবারে কোথায় গেল? হ্যাঁ, হুইচ দ্য গভর্নর। এই যে এইবারে আমি বললাম একটু আগে তোমাদের পাস্ট পারফেক্টে বা যে কোনো পারফেক্টে বিন বসালেই প্যাসিভ, বিনটা হাঁটিয়ে দিলেই একটি, বিনটাকে বাদ দিয়ে দেবো, এর থেকে আর সোজা কী হতে পারে? হ্যাড সাইন, ঠিক আছে? হুইচ দ্য গভর্নর হ্যাড সাইন, এই বাকি অংশটা বসাতে কারোর অসুবিধার কথা না, তাই না? দ্যাট মানি যা আছে বুঝিয়ে দেবো, এটা কোনো ঝামেলারই নেই। ফিনিশ। সেখানে জিমি তুলে দিয়েছিল, জিমিকে তুলে দেওয়া হয়েছিল, জিমির হাতে তুলে দেওয়া হয়েছিল ওয়ার্ডেনের দ্বারা, কারাদক্ষের দ্বারা, তার পার্ডনটা, তার ক্ষমাপত্রটা, যেটা গভর্নর সাইন করেছিল ওই দিন সকালবেলা। বলো বোঝা গেল কিনা? দেখো তো ভালো করে ওয়ার্ড করে বোঝার চেষ্টা করো, ঘাবড়াবে না। জাস্ট আমি কী করলাম, এই প্রিন্সিপাল ক্লজটা প্যাসিভে করলাম, অবজেক্ট আছে, কোনো অসুবিধা নেই। আর এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজটা এও অবজেক্ট নিচ্ছে, এটা প্যাসিভে ছিল, এটাকে অ্যাক্টিভে করলাম। বলো ক্লিয়ার হয়েছে কিনা? এটার ভয়েস সেট করো, এটাই আসবে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে অসুবিধার কথা নয়। আচ্ছা, আর একটা লাস্ট বলি, দেখো এই যে বাই দ্য ওয়ার্ডেনটা আছে না, এই বাই দ্য ওয়ার্ডেনটা তুমি এখানে নাও দিতে পারো, উজ্জ্ব রাখতে পারো, কিন্তু দিয়ে দাও উচিত আমার মনে হয়। এইবার একটা বলি, তুমি এটাও করতে পারো, বলি জিমি ওয়াজ হ্যান্ডেড হিজ পার্ডন বাই দ্য ওয়ার্ডেন, এটাও করতে পারো। কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে এই যে তুমি হুইজ দ্য মানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা আনবে না, তুমি যদি বাই দ্য ওয়ার্ডেনটা পরে আনো, এইটা ওয়ার্ডেনটাকে কোয়ালিফাই করে যাবে। আর অ্যাডজেক্টিভ ক্লজ মনে রাখবে, ও ঠিক তার আগে নাউনটাকে কোয়ালিফাই করতে হবে। তো যেটা গভর্নর সাইন করেছিল ঠিক তার আগে ওয়ার্ডেনটাকে তো বোঝাবে না, ওয়ার্ডেনকে তো সাইন করেনি, পার্ডনটাকে সাইন করেছে। বুঝতে পারলাম গন্ডগোলটা? এটা তো শুধু সাবঅর্ডিনেট মানে প্রিন্সিপাল ক্লজ দিয়ে যদি থাকতো, এটা না থাকতো, তাহলে তুমি ওয়ার্ডেনটাকে পরে আনতে পারতে, কোনো অসুবিধা নেই। ঝামেলাটা এইখানেই, এইগুলো বুঝতে হবে। তো তোমার গন্ডগোল থাকলে বাইরে ওয়ার্ডেনটাকে বাদেও রাখতে পারো, উচ্চ থাকবে, কোনো অসুবিধা নেই। রেখে দাও, কোনো অসুবিধা নেই। আমি আগে আনতেই পারি, ওই আর একটা অবজেক্টের আগে আনতেই পারি আমি, মানে ভার্বটার পরে বাই দা অমুক আনতেই পারি, দুটো অবজেক্টের কেসে। দুটো অবজেক্ট যদি থাকে, বাই দা এটা নেসেসারি নয় যে শেষেই করতে হবে ওই ক্লজটা, ওই আর একটা অবজেক্টের আগেও আনতে হবে। ক্লিয়ার হয়েছে? বলো, আশা করি এনজয় করেছো ক্লাসটা। তো লাস্ট একটা যেটা রয়েছে দেখো, একদম ইজি কিন্তু ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। বেন প্রাইস জানতো, নো নিউ নোন, আশা করি ভালো তিনটে কম জানো, জানতো জিমির হ্যাবিটগুলো, তাই না? তো এটা V2-তে আছে, তো আমি করবো কিসে? V2 প্লাস V3। একটু আগে বললাম, বহুবার করতে করতে প্র্যাকটিস আগে মাথা থেকে যাবে, মুখস্থ জিনিস নেই। V2 V3-তে বলবো, অবজেক্ট হচ্ছে জিমি জানতো, বেন প্রাইস জানতো কি? জিমির অভ্যেসগুলো, ব্যাস। অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট আছে, মাঝখানে V2 V3 হলো ফর্ম। পরে বললাম কোনো টেন্স চেঞ্জ হয়, কোনো পার্সেন্ট চেঞ্জ হয়, কোনো সেন্টেন্স চেঞ্জ হয়, ভার্বের ফর্ম চেঞ্জ, আর অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট। তো জিমিস হ্যাবিটস, জিমিস হ্যাবিটস। এবারে V2 আছে ওয়াজ আর ওয়ার। এখানে অনেকে এই জাস্ট ওয়াজটাকে দিয়ে করে দেয়, একটু বিচার করবে যে অবজেক্ট যখন সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট অনুসারে ভার্বের এগ্রিমেন্ট হবে। তো এখানে হ্যাবিটস তো প্লুরাল হয়ে যাচ্ছে, অভ্যেসগুলি। তো প্লুরাল হলে V2 ওয়াজ আর ওয়ারের মধ্যে সিঙ্গুলার হচ্ছে ওয়াজ ভার্ব, আর ওয়ারটা হচ্ছে প্লুরাল, মাত্র ওয়ার হবে কিনা বলো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। বলো ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়ার হবে না, ওয়ার। এবারে নিউ আছে, ভার্বের থার্ড ফর্ম দরকার, তো নোন, তাই না? নো নিউ নোন।
নন। এইবারে সব ক্ষেত্রে বাই হয় না, আমি বললাম সাধারণত প্যাসিভে বাই হয়, অনেক কিছু ব্যবহার আছে, বেশ কিছু ব্যবহার আছে যেখানে কোনো বিশেষ ভার্বের পরে অন্য কোনো প্রিপোজিশনের ব্যবহার আছে। তো এখানে কী হবে এটা জেনে নাও, নোন পরে মানে নো ভার্ব থাকলে প্যাসিভে টু প্রিপোজিশন আছে। আশা করি এটা তোমরা জানো, ঠিক আছে? টু প্রিপোজিশন বাই করলে কাটা হয়ে যাবে টু। জিমিস হ্যাবিটস ওয়ার নোন টু বেন প্রাইস। বল, জিমি হ্যাবিটগুলো পরিচিত ছিল বেন প্রাইসের কাছে। এটা প্যাসিভে হয়ে গেল। অ্যাক্টিভে করো, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, বলো মাথায় ঢুকলো কিনা। তাহলে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক, প্যাসিভ থেকে অ্যাক্টিভ হোক, কী হচ্ছে এখানে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন হচ্ছে কিনা বলো, আমি যেটা শুরুতে বললাম তোমাদের। আর টেকনিক্যালি ভার্বের ফর্ম চেঞ্জ হচ্ছে, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে, আর প্রিপোজিশন পজিশন অ্যাপ্লাই করতে হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে। বলো, আশা করি তিনটেই তোমাদের বোঝাতে পেরেছি, ক্লাসটা তোমরা এনজয় করেছো। এই শুধু উত্তরগুলো বলতে আমার 1 মিনিটও লাগতো কিনা সন্দেহ, কিন্তু আমার এতক্ষণ ধরে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই ক্লাসটাকে এনজয় করতে পারে এবং নিজের থেকে তারা সলভ করার জন্য উদ্যোগী হয় এবং গ্রামারের জগৎটাকে দেখতে পারে, ঠিক আছে? এই গ্রামার যদি করতে জানো তো খুবই আনন্দ লাগবে, ঠিক আছে? টেকনিক্যাল দিকগুলো খুঁটিনাটি দিক বুঝতে হবে, আর না বুঝলে খুবই বিরক্ত লাগবে, তাই না? তো আমি চাই তোমরা নিজেরা করতে শেখো। এই জন্যই আমার এত কিছু, শুধু কি ভয়েসে বুঝি, তোমাদের ক্লজও বুঝিয়ে দিচ্ছি, সেন্টেন্সও বুঝিয়ে দিচ্ছি, সব শিখিয়ে দেবো। গ্রামার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এইগুলো স্ক্রিনশট করে রাখতে পারো বা ভিডিওটা পজ করে লিখে নেবে, ঠিক আছে? নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরকম ধরনের ইম্পর্টেন্ট ক্লাস আমি আরও তোমাদের নিয়ে আসতে থাকবো সময় সময়। তো আজকে এই পর্যন্ত রইল ক্লাসটা। ওকে, থ্যাংক ইউ।